আলোবাবু গল্পটা লিখেছেন বনফুল। এটা বনফুলের শ্রেষ্ঠ গল্প, এই গল্পগ্রন্থ থেকে নেওয়া। বনফুলের শ্রেষ্ঠ গল্পগ্রন্থ থেকে নেওয়া। বনফুল, যার আসল নাম বলাইচাঁদ মুখোপাধ্যায়, 1899 খ্রিস্টাব্দের 19শে জুলাই জন্ম। এই সমস্ত বিষয়গুলো তোমরা যতটা পারবে করতে মুখস্থ, মানে একজন লেখকের মূলত তার সময়কালটার জন্য এগুলো আমাদের প্রয়োজন রয়েছে। আর আমাদের যে সাহিত্যিকরা সাহিত্যের ইতিহাসে রয়েছেন তাদেরকে বেশি করে তোমাদের মনে রাখতে হবে। সাহিত্যিক বলাইচাঁদ মুখোপাধ্যায়ের, যার ছদ্মনাম হচ্ছে বনফুল, তার জন্ম বিহারের পূর্ণিয়া জেলার মণিহারিতে তার জন্ম, এবং তিনি বনফুল ছদ্মনামে লিখতেন। তার যে সমস্ত লেখাগুলো রয়েছে, স্থাবর, জঙ্গম, মন্ত্রমুগ্ধ, হাটে বাজারে, শ্রী মধুসূদন বিদ্যাসাগর, এই সমস্ত রচনাগুলো যথেষ্ট গুরুত্বপূর্ণ। আমরা গল্পে চলে যাচ্ছি। এটা নেওয়া হয়েছে বনফুলের শ্রেষ্ঠ গল্প এই গল্পগ্রন্থ থেকে। দেখো, সবাই তাকে আলুবাবু বলতো, আলুবাবু, কিন্তু তার আসল নাম আলো। চেহারা অবশ্য নামের উপযুক্ত নয়। আলো বলা হচ্ছে কিন্তু চেহারাটা সেরকম নয়, গায়ের রং কুচকুচে কালো। আলো অথচ গায়ের রং কুচকুচে কালো। মুখটি বেগুন পোড়ার মতো, তার উপর কালো গোবদাড়ি, যুগ্ম ভ্রু, অর্থাৎ তার ভ্রুগুলো জোড়া। মাথার ঘাড় পর্যন্ত লম্বা বাবরি চুল, মাথায় ঘাড় পর্যন্ত বেশ বড় বাবরি একটা চুলের বেশ একটা স্টাইল, যেটা আগেকার দিনের যে চুল রাখা হতো ঘাড় পর্যন্ত পুরো চুল। গলায় তুলসীর মালা, সেটিও কালো হয়ে গেছে। পরনের থানখানি অবশ্য ধপধপে সাদা, গায়ের চাদরখানিও সাদা। আলুথালু জামা গায়ে দিতেন না, জুতোও পরতেন না। আলুথালু জামা গায়ে দিতেন না, জুতোও পরতেন না। একদিন সকালে আমার বৈঠকখানায় ঢুকে নমস্কার করে কাচুমাচু করে দাঁড়িয়ে রইলেন। তাহলে আলুথালু জামা মানে ওই কি বলবো, এলোমেলো জামা, যেটা মানে ঠিকঠাকভাবে গোছানো জামা না হলে তিনি পরতেন না, যেটাকে ভালো কথায় বলে অসংবৃত, এরকম কোনো জামা তিনি পরতেন না। একদিন সকালে আমার বৈঠকখানায় ঢুকে নমস্কার করে কাচুমাচু করে দাঁড়িয়ে রইলেন। নমস্কার করলেন, তারপর একটু অন্যভাবে দাঁড়িয়ে রইলেন, কাচুমাচু, অর্থাৎ বলবো কি বলবো না এইভাবে। সেই দিনটা প্রথম দেখলাম তাকে। জিজ্ঞেস করলাম, কি চাই আপনার? অনুগ্রহ করে একটু সাহায্য করবেন আমাকে। তিনি বললেন, সাহায্য প্রার্থী অনেক আসে, অধিকাংশ লোকই টাকা চায়। ভাবলাম ইনিও বোধহয় সেই দলেরই। মনে মনে একটু বিরক্ত হলাম, কিন্তু মুখ ফুটে বিরক্তি প্রকাশ করতে পারলাম না। মুখ ফুটে বিরক্তি প্রকাশ করলাম না, বরং বললাম, অসম্ভব না হলে নিশ্চয়ই করব, বলুন কি করতে হবে। তার বাহাতে একটা ছোট থলি ছিল, তার ভিতরে হাত ঢুকিয়ে তিনি একটা ছোট পাখির ছানা বার করলেন। একটা ছোড়া এই পাখির ছানাটার পায়ে দড়ি বেঁধে টেনে টেনে নিয়ে বেড়াচ্ছিল। আমি 2 আনা পয়সা দিয়ে বাচ্চাটা নিয়ে এনেছি তার কাছ থেকে। মনে হচ্ছে এর পায়ে লেগেছে, পায়ে দড়ি বেঁধে টেনে নিয়ে বেড়াচ্ছিল কি না, একটু দেখবেন দয়া করে। শুনেছি আপনি বড় ডাক্তার, অর্থাৎ একটি পাখির ছানা নিয়ে এসেছেন, তার পায়ে লেগেছে। দেখলাম পাখির ছানাটিকে পায়ে সত্যি লেগেছিল। টিংচার আয়োডিন লাগিয়ে বেঁধে দিলাম, একটা অ্যান্টিসেপটিক, যেটা টিংচার আয়োডিন বলা হয়, সেটা লাগিয়ে দিলাম। সেই অ্যান্টিসেপটিক লাগিয়ে দিলাম। কি করবেন এটাকে নিয়ে? পুষবেন? না, ভালো হলে ছেড়ে দেবো। জীবন্ত কোনো জিনিস পোষবার সামর্থ্য নেই আমার। ইচ্ছে করে খুব, কিন্তু পয়সা নেই, সেই জন্য বিয়েও করিনি। অর্থাৎ একটা মানুষ, যে মানুষটার কাছে আমরা পরে পরে আরও বুঝতে পারবো। দেখো, যে মানুষটা একটা পশুর, একটা পাখির সাথে তার এক স্ত্রীর কথা ভাবছেন, যে একটা পাখি পোষাও যেমন, স্ত্রীকে রাখাও তেমন, এইভাবে তিনি কথাটা বলতে চাইছেন। এই রকম এই মানুষটার কাছে পার্থক্য নেই আর কি। কুণ্ঠিত দৃষ্টি তুলে একটু হেসে চাইলেন আমার দিকে, একটু কুণ্ঠা, একটু লজ্জিতভাবে মুখ তুলে একটু চাইলেন। ও, এর আগে তো দেখিনি আপনাকে, কোথায় থাকেন? জিজ্ঞেস করলাম। অবিনাশবাবুর বাড়িতে, দিন 7 হলো এসেছি। অবিনাশবাবুর বাড়িতে এসেছেন। আরেকবার কুণ্ঠিত দৃষ্টি তুলে চাইলেন। অবিনাশবাবু এখানকার নামজাদা উকিল একজন। অবিনাশবাবুদের সঙ্গে আত্মীয়তা আছে বুঝি? জিজ্ঞেস করলাম। না, তেমন কিছু নয়, আমার এক দুঃসম্পর্কের ভাগ্নির বন্ধুর শ্বশুর উনি। ঠিক আছে, অনেক দূরের সম্পর্ক। আসলে লোক খুব ভালো, তাই দয়া করে থাকতে দিয়েছেন। আলোবাবু পাখির ছানাটি নিয়ে চলে গেলেন। সেদিন আলোবাবুর সাথে দেখা হলো। দিন কয়েক পরে অবিনাশবাবুর বাড়ি যেতে হয়েছিল। সেখানে আলোবাবুর সঙ্গে আবার দেখা হয়ে গেল। দেখলাম তিনি একটি দেশি কুকুরের বাচ্চার পরিচর্যায় নিযুক্ত হয়ে আছেন। আমাকে দেখেই এক মুখ হেসে বললেন, বিনুবাবুর কুকুর এটি। বিনুবাবুর কুকুর, ঠিক আছে, বিনুবাবুকে আমরা পরেই জানতে পারবো। কুকুর পোষার শখ আছে, কিন্তু সেবা করতে জানেন না। 2 চোখে এতক্ষণ পিছুটি ভর্তি ছিল, তুলো ভিজিয়ে পরিষ্কার করলাম। আর কুকুরকে সারাক্ষণ বেঁধে রাখলে কি চলে? ওদের সঙ্গে খেলা করতে হয়। এইভাবে তিনি বললেন আলুবাবু। কুকুরটার দিকে চেয়ে তার মুখের সামনে টুসকি দিতে লাগলেন।
কুকুরটার দিকে চেয়ে মুখের সামনে টুস্কি, অর্থাৎ এইভাবে বুড়ো আঙুল আর এই তর্জনী মিলিয়ে যে একটা শব্দ করা হয়, এইভাবে একটা শব্দ করা, সেই শব্দটা তিনি করতে লাগলেন। তর্জনী, এইভাবে তর্জনী, তর্জনী তো এটাই হয়, তর্জনী দেখানো হয়, এটা তো মধ্যমা, যাই হোক এইভাবে লেজ নেড়ে নেড়ে খেলা করতে লাগলো কুকুরটা। বিনু অবিনাশের ছেলে, বয়স 10 বছর, বিনু হচ্ছে অবিনাশের ছেলে। তো এইভাবে টুস্কি দিতে লাগলো আঙুলের সাহায্যে, যেভাবে একটা টুস্কি দেয় এইভাবে টুস্কি দিতে লাগলো। এই টুস্কি মূলত এইভাবেই হয় আঙুলের দুটোকে দিয়ে। তো সেই এবার ওইভাবে কুকুরটাকে খেলাচ্ছিল। আর বিনু হচ্ছে অবিনাশবাবুর ছেলে, বয়স 10 বছর, মনে রাখবে। অবিনাশবাবুর সঙ্গে দেখা হলো একটু পরে। বললাম, আপনার এই আলোবাবু লোকটি তো অদ্ভুত ধরনের মনে হচ্ছে। তিনি বললেন, হ্যাঁ অদ্ভুতই, তবে স্নেহের কাঙ্গাল বেচারা, খুব স্নেহ চান, গরিবও খুব। আপনার সঙ্গে আলাপ হয়েছে নাকি? হ্যাঁ, এক পাখি পেশেন্ট নিয়ে এসে গিয়েছিলেন আমার কাছে, দেখবেন তো। তিনি বললেন, অবিনাশবাবু বললেন, যদি ওর চাকরি বাকরি জুটিয়ে দিতে পারেন কোথাও। সেবা করতে বড় ভালোবাসে, বিশেষত সেবার পাত্র বা পাত্রী যদি অসহায় হয় তাহলে। দিনকতক পরে সিভিল সার্জনের সঙ্গে দেখা হলো। দিনকতক পরে জেলার যিনি প্রধান একজন সরকারি চিকিৎসক, তার সাথে দেখা হলো। একসঙ্গে কলেজে পড়েছিলাম তার সাথে, এবং কথায় কথায় আলোবাবুর কথা উঠে পড়লো। কথায় কথায় বিভিন্ন কথা আস্তে আস্তে আলোবাবুর কথা আসলো। সিভিল সার্জন বলল যে ঠিক আছে, যদি সেবা করতে চায় তাহলে এখানকার হাসপাতালে ওকে প্রবেশনার ড্রেসার করে ঢুকিয়ে দিতে পারি। ঠিক আছে, প্রফেশনাল ড্রেসার একটা বিশেষ পদ, যেখানে বিভিন্ন ইয়েতে ড্রেসিং করতে হয়, অর্থাৎ কেটে গেলে বা ঘায়ে সেই পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়। তবে 10 টাকার বেশি এখন পাবে না, পরীক্ষায় পাশ করলে তখন মাইনে বাড়বে। আলোবাবু হাসপাতালের আউটডোরে রোগীদের ঘা ধোয়াতে লাগলেন। মাসখানেক পরেই কিন্তু চাকরিটি গেল তার। একদিন আমার ল্যাবরেটরিতে এসে শুষ্ক মুখে বসে আছেন। কি খবর জিজ্ঞেস করলাম। আমাকে দূর করে দিলে। কেন? একটা লোকের পায়ের ঘা কিছুতেই সারছিল না, সেই আমাকে একটা ওষুধ দেখিয়ে দিয়ে বললে, এই ওষুধটা দাও, তাহলে সেরে যাবে। ওটা লাগিয়ে অনেকের নাকি সেরে গেছে। দিলুম ওষুধটা লাগিয়ে, প্রায় সঙ্গে সঙ্গে লোকটা চিৎকার শুরু করে দিলে। সে এক হই হই ব্যাপার। ডাক্তারবাবু এলেন, তিনি তো চোটেই লাল। বললেন, কার হুকুমে তুমি ঘায়ে কার্বলিক অ্যাসিড ঢেলে দিয়েছো? আমি আর কি বলবো, চুপ করে রইলাম। ডাক্তারবাবু আমাকে দূর করে দিলেন। আমি ওর ভালোর জন্যই ওষুধটা দিয়েছিলাম, আর ওর কথাতেই দিয়েছিলাম। অর্থাৎ আলোবাবুর, তিনি সেবা করতে ভালোবাসেন, মানুষের উপকার করতে ভালোবাসেন, কিন্তু কোন জায়গায় কোনটা করা দরকার এটারও সমস্যা রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একজন রোগী যে ওষুধটা দিতে বলছে সেই ওষুধটা দিচ্ছেন। রোগী অনেক কিছুই বলতে পারে, রোগীর কথা মতো তো ডাক্তাররা চলবে না, বা যারা নার্স তারা তো চলবে না। এখানে আলোবাবু সেই ভুলটি করে বসলেন, যেটি তার করা কোনোভাবেই উচিত ছিল না। কার্বলিক অ্যাসিড দিয়ে দিলেন, যেটা একটা একরকম ভয়ঙ্করই অ্যাসিড, যদি মানুষের হাতে পায়ে লাগে ফসকা হয়ে যায়, সেই জিনিসটা দিলেন। আমি চুপ করে রইলাম। কি আর বলবো, সত্যিই অন্যায় কাজ করেছেন, সত্যি একটা অন্যায় কাজ করেছেন। কিছুক্ষণ বসে থেকে আলোবাবু চলে গেলেন। কষ্ট হতে লাগলো ভদ্রলোকের জন্য, কিন্তু কি করব ভেবে পেলাম না। দিন কয়েক পরে অবিনাশবাবুর বাড়ি থেকেও বিদায় নিতে হলো আলোবাবুকে। শুনলাম অবিনাশবাবুর স্ত্রী দূর করে দিয়েছেন তাকে। অবিনাশবাবুর স্ত্রী তাকে বের করে দিয়েছেন। আলোবাবু যা করেছিলেন তা কোনো মা সহ্য করতে পারেন না। আলোবাবু যেটি করেছিলেন, তিনি কি করেছিলেন, এক বগলে কুকুরের বাচ্চাটা আর এক বগলে অবিনাশবাবুর শিশুপুত্র, যেটি ছোট আরও, সেটি হলো তিনু তার নাম, তাকে নিয়ে একবার কুকুরটার মুখে, একবার কুকুরটার মুখে, আর সঙ্গে সঙ্গে তিনুর মুখে চুমু খাচ্ছিলেন, কুকুরের মুখে এবং তারপর তিনুর মুখে। এইভাবে কুকুর আর মানুষের মধ্যে তিনি পার্থক্য করতে পারছেন না। ভালোবাসছেন ঠিক আছে, কিন্তু এইটুকু তো বোধ থাকার প্রয়োজন ছিল, এটিও তিনি কিন্তু করেননি, এবং তার ফল তাকে দিতে হলো। অবশেষে আমি আশ্রয় দিলাম আলোবাবুকে। একদিন সন্ধ্যের পরে এসে দেখলাম তিনি একটা সোলার হ্যাট বাজিয়ে গুনগুন করে গান গাইছেন। তিনি একটা সোলার টুপি, সেই সোলার টুপি সেটা বাজিয়ে তিনি গান গাইছেন। আপনি গান বাজনা জানেন নাকি? কুণ্ঠিত মুখে উঠে দাঁড়ালেন তিনি। এককালে ডুগি তগলা বাজাতে পারতাম, দৈনের দায়ে সব বেঁচে দিতে হয়েছে, এখন হ্যাট বাজায়। বলা বাহুল্য, খুব কৌতুক অনুভব করলাম যে সত্যি নাকি? তো হ্যাট পেলেন কোত্থেকে? আগে স্যুটও পরতাম, এখন হ্যাট টুপি পরি, সব গেছে, ওই হ্যাটটিই আছে কেবল। আলোবাবুর আরও পরিচয় পেলাম দিন কয়েক পরে। একদিন দেখি তিনি ছুটতে ছুটতে আসছেন। কি হলো, ছুটছেন কেন? আর 10টা বেজে গেছে, আমার ঘড়িতে দম দেওয়া হয়নি এখনও। ছুটতে ছুটতে আসছে, বলছে আমার 10টা বেজে গেছে, ঘড়িতে দম দেওয়া হয়নি। রামবাবুর গাইটার বাচ্চা হয়েছে শুনে দেখতে গিয়েছিলাম।
ঠিক আছে, হঠাৎ শুনতে পেলাম তার বৈঠকখানার ঘড়িতে ঢং ঢং করে 10টা বেজে গেল। তক্ষুনি ছুটলাম, আমার ঘড়িতে ঠিক 10টার সময় দম দিই। আমাদের যেমন খাবার, ঘড়ির তেমনি দম। বেচারির খেতে দেরি হয়ে গেল আজকে। আবার একটা আলোবাবুর ভুল দেখতে পেলাম। যন্ত্র এবং মানুষের মধ্যে যে পার্থক্য থাকা প্রয়োজন, সেই পার্থক্য তিনি করতে পারলেন না। তিনি ভাবছেন আর 5টা মানুষ যেভাবে খাবার খায়, ঘড়ির দম এটাও একটা খাবার তার, এবং সেই খাবারটা যদি সে ঠিক আছে গুরুত্ব দিয়ে তিনি দমটা দেন, ঠিক আছে, কিন্তু টাইম বেরিয়ে গেছে বলে তাকে ছুটে এসে বেচারি খেতে পেল না আজ, এই যে চিন্তা ভাবনাটা, যেটা উচিত হয়নি তার, অর্থাৎ এইভাবে পার্থক্য করতে না পারা। যাই হোক, তাড়াতাড়ি ঢুকে পড়লে নিজের ঘরে। আমি একটু অবাক হয়ে গেলাম, আলোবাবুর যে ঘড়ি আছে তা জানতাম না। তাই আর পিছু পিছু এসে একটু আড়াল থেকে দেখতে লাগলাম। দেখলাম ঘরে ঢুকেই তিনি নিজের ভাঙা তোরঙ্গটা খুললেন, তার ভেতর থেকে বার করলেন একটি ছোট টিনের বাক্স। বাক্সের ভিতর থেকে একটা ন্যাকড়ার ছোট পুডলির মতন কি বার করলেন। ন্যাকড়াটি খুলতেই লাল রঙের শালুর পুডলি বেরিয়ে পড়লো, সেটি খুললেন। এইভাবে একটার পর একটা খুলছেন। বেরুলো রেশমি ন্যাকড়ার পুডলি, সেটা খুলতেই বেরোলো খানিকটা তুলো, তারপর ছোট্ট ঘড়িটি। 3 পুরু কাপড় ঢাকা ঘড়িটিকে আঙুলের মতো রাখলেন তিনি সযত্নে। 3 পুরু কাপড়ে ঢাকা সেই ঘড়িটিকে আঙুলের মতো রাখলেন তিনি সযত্নে। ঘড়িটাকে তিনি রাখছেন, সেখান থেকে বের করে ঘড়িটি বার করে তিনি চাপটালি খেয়ে বসলেন। উবু হয়ে বসে পাগুলোকে মুড়ে যেভাবে বসে একটা, মানে আরাম করে তিনি বসলেন। এবার কি করছেন, তারপর চোখ বুজে ধীরে ধীরে দম দিতে লাগলেন, অর্থাৎ তাকে খাওয়াচ্ছেন। যেভাবে একটা মানুষকে যত্ন আত্তি করে খাওয়ানো হয়, অনেকটা সেবা করা হয়, সেইভাবে মনে হলো যেন পুজো করছেন। অবিনাশবাবুর কথাটা মনে পড়ল। স্নেহের কাঙাল বেচারা, জীবনে কিন্তু ভালোবাসার সুযোগ পাচ্ছে না কোথাও, অর্থাৎ প্রচুর ভালোবাসতে পছন্দ করেন। সব স্নেহ তাই উজাড় করে দিয়েছে বোধহয় ঘড়িটির উপর। এতদিন প্রাণী বা মানুষের উপর তার স্নেহ ঝরে পড়ছিল, আর কোথাও সুযোগ নেই তার সেই স্নেহ প্রকাশ করার। এখন তিনি স্নেহ দিচ্ছেন একটা যন্ত্রের উপরে। একদিন ল্যাবরেটরি দিকে ফিরে দেখি আলোবাবু হ্যাড বাজিয়ে তারস্বরে গান গাইছেন। আবার সেই হ্যাডটি বাজাচ্ছেন আর গান করছেন, দুটো লাইনই বারবার গাইছেন। আমায় ওরা সইল না কেউ, আমার কাছে রইল না কেউ। এইভাবে তারস্বরে জোরে জোরে গান গাইছেন। আমি খানিকক্ষণ দাঁড়িয়ে রইলাম অবাক হয়ে, এমন গলা ছেড়ে গান গাইতে শুনিনি কখনো তাকে। মানুষ খুশি হলে এরকম গলা জোরে গান করে। এখানে ইনি খুশি হয়ে মানে দাঁড়িয়ে থাকতে থেমে গেলেন তিনি। আজ এত জোরে গান গাইছেন যে? জিজ্ঞেস করলাম। এমনি। তারপর আমার দিকে চেয়ে কুণ্ঠিত হাসি এসে বললেন, একটু কুণ্ঠিত হাসি এসে বললেন, আমার ঘড়িটা চুরি হয়ে গেছে। ঠিক সময় হয়তো ভালো করে দম দিতে পারবে না, যিনি চুরি করে জানতে হয়তো ঠিক সময়ে দম দিতে পারবে না, কষ্টটা ওই জায়গায় তার। আর সেই জন্য তিনি গলা ছেড়ে গান করছেন। আমায় ওরা সইল না কেউ, আমার কাছে রইল না কেউ। টপ টপ করে তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়লো কয়েক ফোঁটা। সেই আলোবাবু এখন পাগলা গারদে আছেন। সমাজের সঙ্গে নিজেকে তিনি খাপ খাওয়াতে পারলেন না কিছুতেই। এই হলো আলোবাবু গল্প। আশা করি আমরা যে অসঙ্গতিগুলো আলোবাবুর ছিল সেইগুলো তোমাদের তুলে ধরলাম। তোমরা বুঝতে পারছো যে স্থান কাল পাত্র অনুযায়ী আমাদের যে বোধ বুদ্ধি তার প্রকাশ ঘটানো প্রয়োজন। এখানে আমরা দেখতে পাচ্ছি তিনি অনেকগুলো জায়গায় ভুল করলেন, এবং সমাজে টিকে থাকতে গেলে এই ভুলগুলো সমাজ মেনে নেবে না তার কাছে। সে যতই স্নেহের কাঙাল হোক, সে যতই মানুষকে ভালোবাসতে চাক, সেই মানুষের ভালোবাসা আর যন্ত্রের ভালোবাসা, যন্ত্রকে ভালোবাসার মধ্যে সে পার্থক্য করতে পারছে না। সে পশু আর মানুষের মধ্যে পার্থক্য করতে পারছে না, এবং তার ফল তাকে ভুগতে হলো। তাকে এক সময় শেষ পর্যন্ত পাগলা গারদে যেতে হলো। তার এই যে ত্রুটি, এই যে ভুল, সেই ভুলটাকে তুলে ধরেছেন এই গল্পের মধ্য দিয়ে। এই হলো বনফুলের লেখা একটি অন্য রকমের গল্প। গল্পের নাম আলোবাবু।